এই যে শুনছেন? শুভ্র চোখ মেলে তাকিয়ে বলল, কিছু বলবে? আমি বললাম, আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। শুভ্র বলে উঠল, রোদ। আমি ওনার ডাকে কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকেনি এর আগে। ওনার কণ্ঠটাই যেন হাজারো আকুতি মিশে আছে। শুভ্র বলল, রোদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? ওনার কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটা আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। শুভ্র আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলছে, যাবে রোদ? প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসছে রোদ। আমি ওনার কথার রিয়াকশন কি দিব তা বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও গন্ডগোল আছে। নো রোদ, ডোন্ট গো। কিন্তু মনটা তো নাছর বান্দা, তাই মনটাকে জয় করে রাজি হয়ে গেলাম। গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভিং করছে। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। মনের মধ্যে নানান কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় গিয়ে আমাকে মেরে ফেলেন, এইসব ভেবে ভেবে ভয়ে কেঁপে উঠছি। কিন্তু ওই যে মন, যে সর্বদা মস্তিষ্কের বিপরীত দিকে হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে আমার বিপদ আমায় ছুঁতেই পারবে না। হঠাৎ করে ব্রেক করাতে ভাবনায় সুতো কাটলো। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়িটা থামালেন তিনি। পরিবেশটাতে বেশ শান্তি শান্তি ভাব আছে। মন ভালো হয়ে যাবার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। গাছের উপর মাথায় নিচু করে বসে আছেন তিনি। একদিনে মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে গুমড়ে মরছেন। জানি না কি ভেবে হঠাৎ ওনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাত কাঁধ থেকে সরিয়ে দিতেন, তাহলে হয়তোবা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালেই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখতেই উনি বাচ্চাদের মতো পুপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটা হাসতে দেখেছি, রাখতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও জানি না। তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু ওনার কান্নার আওয়াজটা বেশি এসেছে। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় অনেক কষ্ট হচ্ছে রোদ। আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি নীলিকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না। মরে যাচ্ছি আমি, মরে যাচ্ছি। এরপর আবার অজরে কান্না শুরু করলেন। জানো রোদ, ভালোবাসার পাল্লায় আমি সবসময় নীলির কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, তবুও ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ পাকা। ও বলছিল কখনো ছাড়বে না এই হাতটা, কিন্তু ও কথা রাখিনি। ধোঁকা দিয়েছে আমায়, ধোঁকা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে এসেছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ, এনে দিবে? ওকে দাও না এনে, প্লিজ এনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি, কিন্তু ওনাকে আমি কি করে বোঝাবো এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমিও অজরে কেঁদে চলেছি। ওনার চোখের জল যে বড্ড পড়াচ্ছে আমায়। উনি বলল, রোদ, এই রোদ, বলো এনে দিবা? কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? ও বলেছিল, সুবি, একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে, কথা দাও। ওর কথা আমি রেখেছি। ওর পছন্দের মেয়েটাকে বিয়ে করেছি। তোমাকে খুব ভালোবাসতো নীলি, সবসময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি সুবি। কিন্তু ও আমার কথা রাখিনি, চলে গেছে আমায় ছেড়ে অনেক দূরে। আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুমি কাল ঠিকই বলেছিলে আমি খুব নীচ একটা মানুষ, এতটাই নীচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারেনি। তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি রোদ, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই রোদ, আমি নীলিকে চাই, নীলিকে। বলতে বলতে তিনি আমার কাঁধে ঢলে পড়লেন। গায়ে হাত দিয়ে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে।
অনেক ডাকার পরও যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব? হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাইয়ার নাম দেখেই জানে পানি এলো যেন। দ্রুত ফোন পিক করে ভাইয়াকে ওনার অসুস্থ হয়ে পড়ার কথা বললাম। কিন্তু ঠিকানা আমি তো নিজেই জানি না কোথায় আছি এই মুহূর্তে। কি করব এখন? আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠল আমি যেন ফোনের লোকেশন অন রাখি, ওনারা স্ট্রেচ করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজেই তো একটা বাচ্চা আমি, মাত্র 17 বছর বয়স। কতই আর বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে। চারপাশে কারো সারা শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়? তার উপর উনি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানি ছিল কিন্তু কাপড়। বাংলা সিনেমার দরদি নায়িকা শাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ির আঁচলই ছিঁড়তে পারি না আমি। শুভ্র ঠিকই বলে, আসলেই আমি একটা মগা। শুভ্রর পাশে বসেই এক মনে এইসব ভাবছিলাম। হঠাৎ কি যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম। অনেক খুঁজে একটা রুমাল পেলাম। বাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে ওনার বলার কথাগুলো ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে বাসতে পারে? নীলিমা আপু বড্ড লাকি। তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছা হতো শুভ্র ভাইয়ার মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি শুভ্র ভাইয়াকেই পাবো, আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এতটা নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল ওরা। কিন্তু একটা ঝড় এসে আনন্দমাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। স্বপ্নগুলোকে করে দিয়েছে তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। ওনাকে আমার কলেজের সামনে দেখে আমি তো অবাক। উনি এখানে কেন? কোনো কাজে এসেছেন নাকি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিলেন। ঘটনায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালেই বুঝতে পারিনি। আজ কি বুঝবো? তাই নিজের মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না আমরা কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তায় আমি এমন করে হাজারো প্রশ্ন করে গিয়েছি, আর উত্তর হিসেবে পেয়েছি একজাক নিস্তব্ধতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়িটা থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্যবের মতো ওনার পিছন পিছন গেলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমে সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিল। আমরা ঢুকতেই এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করছিলাম, তবুও শুভ্র ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। শুভ্র ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভিতরে যেতে বললেন। আমিও একরাশ ভয় নিয়ে রুমের ভিতর পা রাখলাম। রুমে ঢুকেই অবাক হওয়ার মাত্রা যেন আরও বেড়ে গেল। বেডের উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, শুভ্র ভাইয়া আমাকে কারোর সাথে বিয়ে টিয়ে দিয়ে দিবে না তো? ব্যাপারটা চিন্তা করতেই ভয়ে শরীর কাঁপতে লাগলো। কি বলবো কিছু ভেবে না পেয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার চোখে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখনও একইভাবে ওনার দিকে তাকিয়ে আছি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালার ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণ কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? আর এইসব বিয়ের কাপড় চোপড়ি বা রহস্য কি? চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দিব। রেখে দেওয়াটা বেটার হবে। আবার যদি উনি রেগে যান
তার চেয়ে বরং পরেই নি, কি হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানা হ্যাচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বোধ মনে হচ্ছে। ওনার যেমনটা ইচ্ছা উনি আমাকে সেভাবে চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না। নিহাত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণদোলায় খাওয়াতাম। আজব জনগণ। আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করেছি? করিনি তো, তাহলে উত্তর দিতে সমস্যাটা কই? যত সব। নিজের মনে বকবক করছিলাম, হঠাৎই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ব্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, থামালেন কেন? উনি আমায় প্রশ্নটা দূরে চড়ে ফেলে দিয়ে বললেন, ভিতরে যাও। এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম। এ কি, এই তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে আনলেন কেন? আবারও ওনার দিকে প্রশ্নমাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, ভিতরে গিয়ে নীলির বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবে না, তাই তুমি নীলিকে নিয়ে যেতে আসছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথ চেয়ে। যেহেতু তুমি নীলির সাথে ওদের বাসায় কয়েকবার আসছো, আর নীলি তোমার ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে, সেহেতু ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে, আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি এখানে ওয়েট করছি, গো নাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। এইসবের মানে কি? আমার ভাবনার মাঝে উনি ধমক দিয়ে উঠলেন, কি হলো, যাও। আমি অবাক চোখে তাকিয়ে বললাম, কিন্তু এত বর্ণিতা করার কি দরকার, আর এত নাটকই বা কেন? শুভ্র দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমাকে যেতে বলছি। আমি আর কিছু বললাম না, রাগে পুষতে পুষতে ভিতরে চলে গেলাম। নীলিমা আপুর বাবা কোনো এক অজানা কারণে খুব ভালোবাসে আমায়। সেই ভালোবাসাকে ব্যবহার করছি ভেবে খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। ভিতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে শুভ্র ভাইয়ে শিখিয়ে দেওয়া বুলি আওড়ালাম, কাজ হয়ে গেল। নীলি আপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, সব কিছুই প্ল্যান করা আছে, একমাত্র আমি বলদ যে কিছু জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়ে গাড়িতে বসে আছে। আমরা গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতেই ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম, যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব রেডি আছে, তৈরি হয়ে নাও হবু ভাবি, রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন, তারপর একটু সাজুগুজুও করে নিলেন। আপুকে এত সুন্দর লাগছিল, কি বলবো, ছেলে হলে হয়তোবা আমি প্রেমে পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশই, আপুর হঠাৎ করে কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ে আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নিবেন না, তাই এই কাণ্ড, যেন ছেলেকে কাবিননামা দেখিয়ে ভাগানো যায়। আধা ঘন্টার মধ্যেই আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতেই চোখ আটকে গেল শুভ্র ভাইয়ার। অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম লেভেলের ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছা না থাকলেও সরালাম, হাজার হলেও অন্যের বড় বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হা করে নীলিমা আপুকে দেখছে। এই নিয়ে ওনার ফ্রেন্ডরাও কি না মজা করছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। আপুর আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেল নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাইয়াকে সবাই মিলে পিঞ্চ করে চলেছে, আমিও সেই সব এনজয় করছি। হঠাৎ নীলিমা আপুর কথা মনে পড়তেই দেখি উনি পাশে নেই। আশেপাশে তাকাতেই যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। একটা পিচ্ছি রাস্তায় বসে কাঁদছে, আর আপু তাকেই তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকেই দিয়ে আসছে তা হয়তো তার খেয়ালই নেই। ভয়ের চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পা গুলো অবশ হয়ে আসছে।